প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকে দশম শ্রেণীর নবম ও দশম অধ্যায়। তো তোমাদের গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম একটু লক্ষ্য করো। দেখো, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন, এটার কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমরা আলোচনা করব পূর্বের ক্লাসে। তাহলে পূর্বের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? মুঘল সম্রাট বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত দেওয়া ছিল, জ্ঞান প্রশ্ন দেওয়া ছিল। খেয়াল করো, দেখো গত ক্লাসে আমরা এই পড়াগুলো পড়েছিলাম। আর কি পড়েছিলাম? কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। আমরা গত ক্লাসে পড়েছিলাম, দেখো লক্ষ্য করো, মোগল সম্রাট বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়েছিল? নির্বাসিত করা হয়েছিল। তোমরা কি কেউ বলতে পারবা? দেখো, যে মোগল সম্রাট বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়েছিল। এই গত ক্লাসে আমরা এই প্রশ্নগুলো পড়েছিলাম, জ্ঞানমূলক প্রশ্ন। তারপরে আরেকটা পড়েছিলাম কি, 2 নম্বর হচ্ছে কত সালে বঙ্গভঙ্গ রদ আইন করা হয়। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করে দেখো, গত ক্লাসে আমরা এই জ্ঞানমূলক প্রশ্ন কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, এই প্রশ্নটা দেওয়া ছিল, পড়া ছিল। তোমরা খেয়াল করো, দেখো আশা করি তোমরা বলতে পারবা মোগল সম্রাট বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়েছিল। এটার উত্তর হচ্ছে 1 নম্বরের উত্তর, মোগল সম্রাট বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। দেখো, আমাদের জ্ঞানমূলক প্রশ্ন গত ক্লাসে এইগুলো আলোচনা করা হয়েছিল, একটু মনে করো, তাহলে বুঝতে পারবা যে মোগল সম্রাট বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়েছিল। উত্তর হচ্ছে মোগল সম্রাট বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। তারপরে দেখো, কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল? 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। তাহলে আমরা গত ক্লাসে এইগুলো পড়েছিলাম। আচ্ছা, আজকে আমরা এই দশম অধ্যায়ে দেখো, তোমাদের বাসার পড়া দেওয়া ছিল, বাড়ির কাজ সেটা দেওয়া ছিল যে দশম অধ্যায়ের এই দশম অধ্যায়ের পড়া দেওয়া ছিল। তোমাদের দশম অধ্যায়ে পড়া বাড়ির কাজ হিসাবে দেওয়া ছিল, শেষেরগুলো তোমাদের পাঠ্য বই থেকে পড়ার জন্য, রিডিং পড়ার জন্য। তো আশা করি তোমরা পড়েছো। আজকে আমরা এই দশম অধ্যায়ে ইংরেজ শাসন আমলে স্বাধিকার আন্দোলন এই অধ্যায় থেকে পড়ব শেষেরগুলো। তাহলে আমরা আজকে যেগুলো পড়ব সেগুলো একটু সবাই বই খাতা নিয়ে বসো, লিখে ফেলি। আজকের এই পাঠ থেকে আমরা যেগুলো পড়ব সেগুলো একটু লিখে ফেলি। লাহোর প্রস্তাবের মূল বিষয় কি ছিল? লাহোর
প্রস্তাবের মূল বিষয় কি ছিল? লাহোর প্রস্তাবের মূল বিষয় কি ছিল? তারপরে আমরা 2 নম্বরে যাব। 2 নম্বর হচ্ছে প্রশ্ন, স্বদেশী আন্দোলন সম্পর্কে ধারণা দাও। স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলন সম্পর্কে ধারণা দাও। এরপরে আমরা 3 নম্বরে যাব। 3 নম্বর প্রশ্নে যাব, বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? বয়কট আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কি ছিল? আমরা এই পাঠ থেকে আরও জানবো। 4 নম্বর হচ্ছে, কত খ্রিস্টাব্দে উপমহাদেশ ভাগ হয়? কত খ্রিস্টাব্দে উপমহাদেশ ভাগ হয়? কত খ্রিস্টাব্দে উপমহাদেশ ভাগ হয়? তারপরে যাব আমরা, যুক্তফ্রন্টের 21 দফা রচয়িতা কে ছিলেন? 5 নম্বর দেখো, যুক্তফ্রন্টের রচয়িতা যুক্তফ্রন্টের 21 দফা রচয়িতা কে ছিলেন? রচয়িতা কে ছিলেন? প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় আজকের এই 10ম অধ্যায়ের শেষ ভাগের পড়াগুলো, প্রশ্নগুলো একটু দেখে নাও। দেখো, লাহোর প্রস্তাবের মূল বিষয় কি ছিল? স্বদেশী আন্দোলন সম্পর্কে ধারণা দাও। বয়কট আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? কত খ্রিস্টাব্দে উপমহাদেশ ভাগ হয়? যুক্তফ্রন্টের 21 দফা রচয়িতা কে ছিলেন? তাহলে আমাদের আজকের এই 10ম অধ্যায়ের এই প্রশ্নগুলো উত্তর জানব। আশা করি সবাই মনোযোগ দিয়ে খাতায় লিখবা। তাহলে আমরা এখন প্রথম 1 নম্বর প্রশ্নে যাব। দেখো, লাহোর প্রস্তাবের মূল বিষয় কি ছিল? সবাই উত্তরটা লিখো। উত্তর সবাই লিখো। লাহোর প্রস্তাবের মূল বিষয় কি ছিল? লাহোর প্রস্তাবের মূল বিষয় ছিল ভারতের উত্তর পশ্চিম ও পূর্ব ভূভাগের
ভূভাগের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন। অঞ্চল নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, দেখো লাহোর প্রস্তাবের মূল বিষয় ছিল ভারতের উত্তর, পশ্চিম ও পূর্ব ভাগের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন। 1939 সালে জিন্নাহ দ্বি-জাতীয় ঘোষণা করেন। ঘোষণা করেন 1940 সালে 23 মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশন। মুসলিম লীগের লাহোর অধিবেশন লাহোর অধিবেশনে এ প্রস্তাব গৃহীত হয়। এ প্রস্তাব গৃহীত হয়। বলে একে লাহোর প্রস্তাব বলা হয়। আজকের আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর দেখো, লাহোর প্রস্তাবের মূল বিষয় কী ছিল? সবাই লিখে নাও। লাহোর প্রস্তাবের মূল বিষয় ছিল ভারতের উত্তর, পশ্চিম ও পূর্ব ভূভাগের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন। 1939 সালে জিন্নাহ দ্বি-জাতীয় ঘোষণা করেন। 1940 সালে 23 মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে এ প্রস্তাব গৃহীত হয় বলে একে লাহোর প্রস্তাব বলা হয়। সবাই লিখে নাও। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নে যাব। দুই নম্বর প্রশ্ন হচ্ছে স্বদেশী আন্দোলন সম্পর্কে ধারণা দাও। স্বদেশী আন্দোলন সম্পর্কে ধারণা দাও। আমাদের আজকে 2 নম্বর প্রশ্ন এই পাঠের। দেখো, লক্ষ্য করো, স্বদেশী আন্দোলন সম্পর্কে ধারণা দাও। তাহলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন থেকে স্বদেশী আন্দোলনের সৃষ্টি।
বঙ্গভঙ্গের উত্তর। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন থেকে স্বদেশী আন্দোলনের সৃষ্টি। স্বদেশী আন্দোলনের সৃষ্টি। আন্দোলনের দুটি মূল কর্মসূচি। আন্দোলনের দুটি মূল কর্মসূচি। দুটা মূল কর্মসূচি ছিল। এই যে স্বদেশী আন্দোলনের সম্পর্কে ধারণা, এই ধারণা দিতে যেয়ে দেখছি যে লক্ষ্য করো বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন যেটা থাকে সে থেকে স্বদেশী আন্দোলনের সৃষ্টি। এই আন্দোলনের দুটি মূল কর্মসূচি ছিল। সেটা কি কি ছিল? একটা হচ্ছে বয়কট আর একটা হচ্ছে স্বদেশী। একটা ছিল বয়কট আর একটা হচ্ছে স্বদেশী। বয়কট আর স্বদেশী এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন করে স্বদেশী জিনিসের ব্যবহার। এই আন্দোলন ক্রমশ বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আন্দোলনের ফলে বিলেতি পণ্যের ব্যবহারের চাহিদা কমে যায়। এবং দেশীয় পণ্য
ব্যবহারের জনগণ উৎসাহিত হয়। ব্যবহারে জনগণ উৎসাহিত হয়। এবার লক্ষ্য করো, দেখো 2 নম্বর প্রশ্ন, আজকের এই ক্লাসের এই পাঠের 2 নম্বর প্রশ্ন দেখো, স্বদেশী আন্দোলন সম্পর্কে ধারণা দাও। তোমরা এভাবে লিখতে পারো, বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন থেকে স্বদেশী আন্দোলনের সৃষ্টি। তাহলে এই স্বদেশী আন্দোলনের সৃষ্টি কোথায় থেকে? বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন থেকে। এরপর আন্দোলনের 2টি মূল কর্মসূচি ছিল। আন্দোলনের কয়টি কর্মসূচি ছিল? 2টি। তাহলে আন্দোলনের কর্মসূচি ছিল 2টি। সেটা কি কি? বয়কট আন্দোলন আর একটা হচ্ছে স্বদেশী আন্দোলন। এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন আর স্বদেশী জিনিসের ব্যবহার। তাহলে এই আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? বিলেতি পণ্য বর্জন আর দেশীয় পণ্য ব্যবহার। এই আন্দোলন থেকে ক্রমশ বাংলার বিভিন্ন অঞ্চলে কি হলো? ছড়িয়ে পড়ে কি আন্দোলনে, এই ছড়িয়ে পড়ার এই আন্দোলনের ফলে বিলেতি পণ্যের ব্যবহারের চাহিদা কমে যায় এবং স্বদেশীর যে পণ্য সেটার ব্যবহার বেড়ে যায়। এবং এই স্বদেশী চাহিদা পণ্যের কি করে? দেশীয় পণ্য ব্যবহারের জনগণ উৎসাহিত হয়। তাহলে আমাদের আজকের এই স্বদেশী আন্দোলনের স্বদেশী আন্দোলন সম্পর্কে ধারণা কিছু নিজে তো অনুভব করতে পারছ। কি পাচ্ছ? বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনের যে মূল সৃষ্টি হয়েছিল সে কি? স্বদেশী আন্দোলনের সৃষ্টি। আর এই আন্দোলনের 2টি কারণ ছিল, 2টি কর্মসূচি ছিল। কি কি কর্মসূচি ছিল? একটা বয়কট কর্মসূচি আর একটা হচ্ছে বিলেতি পণ্য বর্জন। এই 2টি কর্মসূচি ছিল। এরপরে দেখো, বিলেতি পণ্য বর্জন করে স্বদেশী জিনিসের ব্যবহার এই আন্দোলনে ক্রমশ বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আন্দোলনের ফলে বিলেতি পণ্যের ব্যবহারের চাহিদা কমে যায় এবং দেশীয় পণ্য ব্যবহারে জনগণ উৎসাহিত হয়। এইভাবে তোমরা এই প্রশ্নটা লিখতে পারো। সবাই লিখে নিয়েছো? আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে যাব। জ্ঞানমূলক প্রশ্ন এবার যাব। তোমাদের যে সৃজনশীল প্রশ্নে লক্ষ্য করবা, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া থাকে। এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারো না, উত্তর লিখতে পারো না। এই জ্ঞানমূলক প্রশ্নটা দেখো, বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? তাহলে আমাদের আজকের জ্ঞানমূলক প্রশ্ন দেখো, বয়কট আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? এই বয়কট, উত্তর দেখো, জ্ঞানমূলক প্রশ্ন। বয়কট আন্দোলনের, সবাই লিখে নাও, আন্দোলনের
প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন। আজকের এই জ্ঞানমূলক প্রশ্নের দেখো বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল। সবাই লক্ষ্য করো, দেখো বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন। এর আগেও তোমাদের এই ক্লাসে ধারণা দেওয়া ছিল, এখন আরও ভালো করে বিশ্লেষণ করা হচ্ছে, তাতে তোমাদের এই যে সমস্ত প্রশ্নগুলো পড়াচ্ছি এই সমস্ত প্রশ্ন সবাই যদি মনোযোগ দিয়ে দেখো এবং খাতায় লিখো তাহলে তোমাদের আরও সুবিধা হবে। তাহলে আমরা আজকের জ্ঞানমূলক প্রশ্নে যাচ্ছি। দেখো বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল, একটু লক্ষ্য করো, বলো তো দেখি বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল। তাহলে আমরা কিভাবে বলবো যে বয়কট আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল বিলেতি পণ্য বর্জন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে যাব। কত খ্রিস্টাব্দে উপমহাদেশ ভাগ করা হয়? কত খ্রিস্টাব্দে উপমহাদেশ ভাগ করা হয়? সবাই লক্ষ্য করো, দেখো জ্ঞানমূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্নের এখন আলোচনা করছি জ্ঞানমূলক প্রশ্ন। দেখো কত খ্রিস্টাব্দে উপমহাদেশ ভাগ করা হয়? উত্তর হচ্ছে 1947 খ্রিস্টাব্দে উপমহাদেশ ভাগ করা হয়। তাহলে আমাদের আজকের এই জ্ঞানমূলক প্রশ্ন একটু লক্ষ্য করো, দেখো যে কত খ্রিস্টাব্দে উপমহাদেশকে ভাগ করা হয়। এটার উত্তর হচ্ছে 1947 খ্রিস্টাব্দে উপমহাদেশ ভাগ করা হয়। তাহলে আমাদের আজকের এই জ্ঞানমূলক প্রশ্ন, এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি যে কত সালে উপমহাদেশকে ভাগ করা হয়েছিল বা কত খ্রিস্টাব্দে উপমহাদেশ ভাগ করা হয়েছিল, তাহলে তোমরা কি বলবা? উত্তর 1947 সালে উপমহাদেশকে ভাগ করা হয়েছিল। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন আমরা তো বুঝতে পারছি, ধারণা পাচ্ছি জ্ঞানমূলক প্রশ্ন সম্বন্ধে। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বরে যাব। 5 নম্বর, প্রশ্নে যাব। যুক্ত ফন্টের 5 নম্বর প্রশ্ন সবাই লিখতে পারো। যুক্ত ফন্টের 21 দফার কালি বেশি হয়ে গেছে। যুক্ত ফন্টের 21 দফার রচয়িতা কে ছিলেন? রচয়িতা কে ছিলেন? প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, দেখো জ্ঞানমূলক প্রশ্ন এই পাঠের 5 নম্বর। যুক্ত ফন্টের 21 দফার রচয়িতা কে ছিলেন? উত্তর হচ্ছে
যুক্ত ফন্টের 21 দফা রচয়িতা ছিলেন কে ছিলেন? আবুল মনসুর আহমেদ। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন খুব দ্রুত বুঝতে পারছো কোনগুলো জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে আমরা আজকের এই 5 নম্বর প্রশ্ন দেখো লিখেছি, যুক্ত ফন্টের 21 দফার রচয়িতা কে ছিলেন। তাহলে আমরা এভাবে লিখতে পারি জ্ঞানমূলক প্রশ্ন যে যুক্ত ফন্টের 21 দফার রচয়িতা ছিলেন, কে ছিলেন? দেখো লিখেছি আবুল মনসুর আহমেদ। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন যদি আমরা এখন ধরি তাহলে তোমরা বলতে পারবা, অবশ্যই বলতে পারবা। তাহলে এরপরে আমরা 6 নম্বরে যাব। ছয় নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন যাব, সিপাহী বিদ্রোহী সূচনা করেন কে? দেখো প্রশ্ন, সিপাহী বিদ্রোহীর সূচনা করেন কে? সিপাহী বিদ্রোহীর উত্তর দেখো, সিপাহী বিদ্রোহীর সূচনা করেন মঙ্গল পাণ্ডে। ক্লিয়ার? এই সিপাহী বিদ্রোহী সূচনা করেন মঙ্গল পাণ্ডে নামক একজন সিপাহী। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? এখন যদি তোমাদের প্রশ্ন করি যে এই যে আমরা একটু আগে শিখলাম সিপাহী বিদ্রোহী সূচনা করেন কে, জ্ঞানমূলক প্রশ্ন, অবশ্যই বলতে পারবা। আর এরপরে আমরা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমাদের পাঠ্য বইয়ের 11 অধ্যায়ের প্রথম দিকে রিডিং পড়বা। তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো 11 অধ্যায়ের, তোমাদের পাঠ্য বইয়ের 11 অধ্যায়ের প্রথম দিকে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।